সভাপতি আমাদের সংগ্রামী নেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই করতালির মাধ্যমে মুন্না ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেতৃবৃন্দ 10টি জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, উত্তর, দক্ষিণ এবং মহানগরের প্রতিনিধির বাহিরে যারা প্রতিনিধি আপনার 5 জন হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আর উপজেলা পৌরসভা থানার যারা আহ্বায়ক, মেম্বার, সেক্রেটারি, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র পাওয়ার, এর বাইরে কেউ থাকবেন না। আমাদের মহানগর নেতৃবৃন্দ যারা আছেন, যারা এখানে আমি একজনকে দেখছি যারা ওয়ার্ড থানার দায়িত্বে সিগনেচারে পাওয়ার না, তারা অনুগ্রহ করে ফলের বাইরে যাবেন। ক্যামেরা দিকে আসতে হবে। ভাই আসসালামু আলাইকুম। আর আমাদের নেতৃবৃন্দ যারা সভাপতি, যারা সভাপতি, সাধারণ সম্পাদক মঞ্চ আসবেন, সিনিয়র যুগ্ম সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক আপনারা মঞ্চ আসবেন। প্রথম সারিতে সভাপতি, সাধারণ সম্পাদক বসবেন, প্রথমে এর পর্যায়ক্রমে বসবেন, প্রথম সারি এবং সেকেন্ড সারিতে হিসাব করে বসবেন আপনারা। প্রথম অনুগ্রহপূর্বক আমাদের জেলা এবং মহানগরের সভাপতি, সেক্রেটারি যারা সামনে কেউ বসবে না, সামনে শুধু সভাপতি, সাধারণ সম্পাদক করবেন, সভাপতি, সাধারণ সম্পাদক, এরপরে সিনিয়র সহসভাপতি, সবাই পিছনে ছেড়ে সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক করলেন। সবাই বসে যান, সবাই বসে যান। মোস্তফা, তুমি কি সিনিয়র যুগ্ম সম্পাদক না রাঙ্গামাটি? নাজিম ভাই, তাহলে তুমি এখানে বসো। ঠিক আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সময় এদিকে আসেন, দাঁড়িয়ে আসেন, ওইখানে আসেন, আপনারা এখানে যান, আপনার ডানে যান, হাতের ডানে যান, লিঙ্কন ভাই হাতের ডানে যান। এই এমদাদুল পাচ্ছেন তাই যাবে লিঙ্কন ভাই সামনে যান, সামনে আসা দরকার নেই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে অনুরোধ জানাবো, আপনাদের যারা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আছেন, বাহিরে আছেন, শুধু তিনাদেরকে এখানে প্রবেশ করার জন্য বলবেন, অন্যদেরকে না। যেটা এটা একটা প্রতিনিধি সভা। জাস্ট আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি কিছু বার্তা দিবেন যুব সমাজকে। আগামী দিনে আমাদের করণীয়, আজকে আমরা মনে করছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তা না, আমরা কঠিন একটা সময়ে এখন কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যে সময়টা পার করার জন্য সবার সহযোগিতা দরকার। এবং গতকালকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন, যার কারণে আপনাদের প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। আমাদেরকে সব জেলার প্রতিনিধিরা আসন গ্রহণ করছেন নাকি জবাব দিয়েছেন?
দিব। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার পথ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে চট্টগ্রাম বিভাগে যে যাত্রা, সেই যাত্রা আজকে আনুষ্ঠানিক শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠান শুরু প্রথমে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ আমানুজ্জুলকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ধন্যবাদ। আমাদের আজকের বক্তব্য রাখার মতো কিছু নেই। আমরা যে ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন মানবিক নিরাপদ বাংলাদেশের দিকে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যুব সমাজকে, বিশেষ করে যুব সমাজকে দায়িত্ব পালন করতে হবে। কারণ যুব সমাজে পারে সারা বাংলাদেশকে একটা সুন্দর নীল সবুজের পতাকা নিরাপদ বাংলাদেশ করা। সুতরাং আজকে বক্তব্য রাখার মতো কিছু নেই, জাস্ট একটা বক্তব্য আমাদের আজকে যা বলা, আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না ভাই বলবেন। যা মেসেজ আপনাদের মধ্যে, আপনাদের মাধ্যমে 139টা ইউনিটে আপনারা আমাদের চট্টগ্রাম বিভাগে আপনাদের মাধ্যমে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের ইউনিয়ন এই ছবি এখানে নির্দিষ্ট লোক দেওয়া আছে, ক্যামেরা পার্সন দেওয়া আছে, মিডিয়ার ভাইদেরকে দেওয়া আছে। আপনারা কেউ অনুগ্রহপূর্বক মোবাইল নিয়ে সামনে হাঁটাহাঁটি করে ছবি তুলবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে এই লক্ষ্মীপুর থেকে আপনার টেকনাফ এই মোহাম্মদ আলী সাকিব আমাদের পার্বত্য অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এবং সমতলের 7টি জেলায় প্রত্যেকটা স্থলে আজকে থেকে আপনারা মনে করতে হবে আপনারা দেশ নায়ক তারেক রহমান, আপনারা মনে করতে হবে আব্দুল মোনায়েম মুন্না, আপনাদেরকে মনোভূত করতে হবে সারা বাংলাদেশের এই বিভাগে আপনাদের মধ্য দিয়ে এই দলের ভবিষ্যৎ আপনাদেরকে নির্ধারণ করতে হবে। এই পর্যায়ে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাবেক সহ সভাপতি জনাব মোশাররফ দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকে যাকে ঘিরে এই আয়োজন, আসলে শুধুই আজকে প্রধান অতিথি বললে ভুল হবে। তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বার্তা নিয়ে এসেছেন আমাদের কাছে, উনি মূল বক্তব্য রাখবেন। আমি শুধু প্রারম্ভিক আপনাদের সামনে 2 মিনিট আমার নিজের অভিব্যক্তি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবো। এরপরে মুন্না ভাই মূল বক্তব্য রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমাদের আজকের অতিথিদের মুন্না ভাই ছাড়া বাকি সবাইকে আপনি ছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি নাম আমার সর্বজনাব নোয়াখালী জেলার সভাপতি, আমাদের চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল্লাহ আজিম সুমন, আমাদের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, আমাদের
রাঙ্গামাটি জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক সাহেব, আমাদের আবু সাহেব, আমার যিনি পরিচালনা করছেন নগর যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেব, দক্ষিণ জেলা যুব দলের বিপ্লবী সভাপতি বন্ধুবর মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা যুব দলের বিপ্লবী সভাপতি বন্ধুবর মোহাম্মদ জসিম, খাগড়াছড়ি জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জনাব সবুজ ভাই, দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক আসগর, উত্তর জেলা যুব দলের অনেক কারা নির্যাতিত নেতা সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, আমাদের লক্ষ্মীপুর জেলার যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিঙ্কন ভাই, আমাদের নোয়াখালী জেলার সামনে লক্ষ্মীপুর জেলার সামনে চলুন নুরুল আমিন খান, নোয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, আমাদের লক্ষ্মীপুর জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন, আমাদের রাঙ্গামাটি জেলা যুব দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর নুরুল নবী, আমাদের অত্যন্ত প্রিয়, বিয়ে করতে পারেন এখন। যাই হোক, আমার চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ এবং সব জেলার যুব দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ, আপনাদের নামটা বললাম না, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের চট্টগ্রাম বিভাগের সব জেলার সব ইউনিটের থানা পৌরসভার সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2 মিনিট আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনারা যারা আমরা 2 মিনিট আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা গত 17 বছর এই যে যারা বসে আছি, আমাদের পারিবারিক ভাবে আমরা কি নির্যাতন হয়েছি, সামাজিক ভাবে আমরা কি নির্যাতন হয়েছি, আমাদের শুধু আমরা না, আমাদের মা বাবা, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবাই নির্যাতিত হয়েছে। এখানে 20, 50, 100টার নিচে মামলা আছে, কেউ আছে এখানে, কেউ আছে? এই যে 17 বছরের লড়াইটা আমরা সাময়িক বিজয় অর্জন করলাম, আমরা 17 দিন অপেক্ষা করতে পারছি না, আর 1 বছর 6 মাস অপেক্ষা করতে পারছি না। এই যে আমরা 17 বছর যেই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের রক্ত, শ্রম, ঘাম, মেধা, জীবন যৌবন সবকিছু বিসর্জন দিলাম, আজকে 17 দিনের কর্মকাণ্ডে যারা দুর্বৃত্তায়ন করছেন, এই অপরাধী করছেন, এদের কারণে আমাদের সবকিছু আজকে মাটির সাথে জলাঞ্জলি হয়ে গেছে। আমরা বিএনপিকে গত 17 বছর পরিচালনা করছি, বিএনপি পরিবারের বড় সন্তান হিসাবে আমরা এই অভিভাবকদের আসরে বসে বিএনপিকে পরিচালনা করছি। আন্দোলন সংগ্রামে যুব দলের যে অংশগ্রহণ, আমি মনে করি সবচেয়ে বড় অংশগ্রহণ হচ্ছে যুব দলের। প্রত্যেকটা জেলা উপজেলা রক্ত দেওয়ার জন্য এই যে বিগত 28 তারিখের আন্দোলনে বিএনপিকে কোথাও আমরা দেয় নাই, বাংলাদেশে কাকে? যুব দলকে। আজকেও আমাদেরকে একটা দায়িত্ব পালন করতে হবে। যে বক্তব্য মুন্নাভাই দিবেন, শুধু আপনাদের কাছে হাত জোর করে বিনতি করি, ভাইয়েরা, আজকে সামান্য কিছু দুর্বৃত্তের কারণে, সামান্য কিছু কৃষকরা আমাদের ভিতরে অনুপ্রবেশ করে আজকে বিএনপির সমস্ত অর্জন, এই 17 বছরে আমাদের সব অর্জনের ফল হচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়। এটা আমাদের বিজয়। আমরা নিউ মার্কেটের মোড়ে যখন 3, 4 লাখ, 5 লাখ লোকের জমায়েত হয়েছে, এখানে কিন্তু মুখ্য ভূমিকা রেখেছি আমরা, আমাদের পরিবার, আমি, আমার স্ত্রী, সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, এদেরকে নিয়ে গেছি। আপনারাও আপনাদের পরিবার নিয়ে গেছেন, জানেন? এই যে আমাদের ত্যাগ, এই 15 বছরে 1000-এরও অধিক বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতাকর্মী শুধু হত্যা হয়েছে, গুম হয়েছে, গুম উত্তরণ করেছে,
বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্র থেকে রুখতে হলে বিএনপির পরিবারের বড় সন্তান হিসেবে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে যুবদলকে। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই ভাইরা, আমরা যদি আমার নিজের থানায়, আমার ওয়ার্ডে, আমার জেলায় আমরা স্ব দায়িত্ব পালন করি, তাহলে এই দুর্বৃত্তদেরকে আমরা রুখে দিতে পারবো। আমাদের দলের নাম ভাঙিয়ে যারা বিএনপির কালিমা লেপন করার চেষ্টা করছে তাদেরকে আমরা রুখে দিতে পারবো, পারবো না? আমি ব্যক্তিগতভাবে বলি, আল্লাহকে হাজির নাজির করে এই কালিমায় আমাদেরকে এক পয়সায়, আমাদেরকে অসৎ পথে আল্লাহ আমাদেরকে কোনোভাবে যদি জড়িত থাকি, আল্লাহ লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরাও সেটা করতে হবে। কিছু সংখ্যক দুর্বৃত্তের জন্য আমাদের এই অর্জন, শহীদদের স্বপ্ন আমরা অর্জন দিতে পারি না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যাকে ঘিরে বাংলাদেশের আগামী স্বপ্ন আমরা দেখি, এই শহীদদের রক্তের স্বপ্ন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে, সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে আহ্বান, এই আহ্বান আমরা মাঠে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যুবদলের এক একজন সৈনিককে সচ্চা জাতীয়তাবাদী ইমানদার সিরিয়াস সৈনিক হিসেবে কাজ করতে হবে। এই জন্য সবাই প্রস্তুত আছেন কিনা? সবাই প্রস্তুত আছে কিনা? আল্লাহ আপনি আমাদেরকে সহায় করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, এই দেশকে আমরা করে তুলবো, শহীদদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। এটাই হচ্ছে আজকে দিনের স্বপ্ন, আজকে দিনের বক্তব্য। মুন্না ভাই বক্তব্য রাখবেন, আমি আর দীর্ঘ বক্তব্য না রাখি। আপনাদের অতীত আপনাদের যে ত্যাগ, এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে ভাইয়েরা, আল্লাহর রাস্তে কোন কিশোরকে আপনাদের সঙ্গে নেবেন না, কোন দুর্বৃত্ত আওয়ামী বেতারটাকে আপনাদের সাথে দিবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত আবেদন। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে কোন ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশের আগামী নেতৃত্ব তারেক রহমানের হাতে থাকবে, এই ওয়াদা চট্টগ্রাম বিভাগের সকল কর্মীদের পক্ষ থেকে, এই ওয়াদা যুবদলের সেনাপতি তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, সব মেধাবী রাজনীতির অন্যতম চরিত্র যারা মুন্নাকে ওয়াদা করতে চাই, আশ্বস্ত করতে চাই, যুবদল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা পরিচালনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা ধন্যবাদ। আজকে দীপ্তি ব্যাংকের অনর্গল বক্তা, একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা একমত হবেন কিনা জানি না। আজকে 17 বছর সংগ্রাম করেছেন আপনারা, কিন্তু আপনাদের মধ্য দিয়ে আজকে আমাদের যারা যুবদলের নেতৃবৃন্দরা কর্মীরা আছে, যারা 5 জন 3 জনের সাথে এতদিন যারা আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছেন, তাদের সামনের সারি দ্বিতীয় সারি সরেছেন, তৃতীয় সারি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেটার মধ্য দিয়ে আগে দেখা যেত আমার একজন ওয়ার্ডে ছিল 30 জন, একটা ইউনিয়নে ছিল 5 জন, অনেক কষ্ট যদি টাইট প্রোগ্রাম থাকে সেখানে পাওয়া যেত 4 জন। এখন হচ্ছে আমি কোন গল্লিতে গেলে, আপনি গেলে গল্লিতে 300-400 পাশে থেকে আসছে। বিএনপির ফ্যাক্টরি তৈরি করছে নাকি প্রতিনিয়ত ইউনিয়নে, প্রতিটা ইউনিটে হাজার হাজার এতগুলো লুটারা, এগুলো প্রত্যেক এগুলো ফ্যাক্টরি দিছে, তাদের নাই। তাহলে আপনাদের বুঝতে হবে যারা আপনাদের পিছনে, আমি না হলে আমার প্রেসিডেন্টের সভাপতির পিছনে যাচ্ছে, আমার সভাপতির পিছনে জায়গা না পাইলে আমার সিনিয়র সহসভাপতির পিছনে, ওখানে জায়গা না পাইলে আমার ভাইস প্রেসিডেন্টের পিছনে, না হলে আরেকজন জয়েন্ট সেক্রেটারির পিছনে, না হলে আমার কোন ওয়ার্ডের নেতাদের সাথে যাচ্ছে। আজকে তাদের আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ছবি তোলা, কারণ তার 17 বছরের ছবি নাই, 15 বছরের সংগ্রামে তার কোনো ছবি নাই। সে আজকে প্রতিনিয়ত আপনাদের একটা বিষয় বন্ধ করতে হবে, ছবি তোলা বন্ধ করতে হবে। এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম লিটন ভাই, ওনাকে সামনে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বন্ধুরা, তার পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে আপনাদের পিছনে আপনাদের পিছনে ডিভিশন সৃষ্টি করেছেন তারা। আজকে
আপনাদেরকে সোজা কথা, আপনাদেরকে কিছু বিষয়ে ঐক্যমত আসতে হবে। আমার দলে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজেরা বসে একসাথে বসে যত দূরত্ব থাকুক একসাথে বসে যুবদল সবকিছু সমাধান করতে পারবে নাকি পারবে না? আপনারা সবাই পারবেন। আর বিশেষ করে বান্দরবান জেলা আপনাদেরকে অনুরোধ জানাবো, সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আজকে যেটা দেখিয়েছেন, সভাপতি এখানে দাঁড়িয়েছেন, সেক্রেটারি রাস্তার সাধারণ সম্পাদক ওখানে দাঁড়িয়েছেন, আল্লাহর রাস্তে আপনাদের বিষয়গুলা একটু সামনে দেখেন। দায়িত্ব পালন করছি, আমাদের ভালো ধারণা আছে এবং কেন্দ্রীয় যুব দলের আরো বেশি ধারণা আছে। আপনারা ওইগুলোর থেকে বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আগামী বাংলাদেশের বিষয় নিয়ে বক্তব্য রাখবেন মেধাবী রাজনীতির রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়ের মুনা। রাজনীতিতে আমরা যারা জড়িত, আমার 39-40 বছর আমাদের অন্যতম একটি প্রাণের জায়গায় চট্টগ্রাম রাষ্ট্রপতি অত্যন্ত ভারাক্রান্ত স্মৃতি এই চট্টগ্রামে। আমরা যখন অন্যান্য জায়গা থেকে চট্টগ্রামে আসি তখন আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের যারা হয়ে গেছে তারা কি এখানে এক সাইডে চলে তো যুবদলের আপনারা ইতিমধ্যে দেখেছেন লাইভ করছে বাবা। যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রত্যেকটি বিভাগে একটি করে মত বিনিময় সভা করছেন। এদিকে আপনারা দেখেছেন আপনি অন্য সাইডে ইয়া করেন, এটা বিএনপির পেজের। এখানে যারা সভাপতি আপনারা কি বসেন ওখানে একটু সবাইকে বসাতে হবে ভাই। এই মত বিনিময় সভার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু মত বিনিময় সভাগুলো করছি। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রত্যেক দিন কোনো না কোনো বিভাগকে নিয়ে উনি সভা করছেন, মত বিনিময় সভা করছেন। আমরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তে, ওনার নির্দেশে যুবদলের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় ভাব বিনিময় করার জন্য আমরাও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা তো একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে রাজনীতিকে বৈঠকখানায় কিংবা শহর কেন্দ্রিক আবদ্ধ রাখা যাবে না। রাজনীতিকে জেলায়, উপজেলায়, পৌরসভায়, ইউনিয়নে, ওয়ার্ডে নিয়ে যেতে হবে। এই নেওয়ার দায়িত্বটা কার? আমার, আপনার, এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলের। কিভাবে একটু শুনেন। আমরা আমাদের ৮২টি সাংগঠনিক ইউনিট আছে জেলা এবং মহানগর। আমরা সারা বাংলাদেশকে এই ৮২টা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অ্যাসোসিয়েটস, সহযোগী রাজনৈতিক যোদ্ধাদের মাধ্যমে কিন্তু আমরা দেখি। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই জেলা মহানগর আমাদেরকে যেটা রিপোর্ট দেবে, আমরা সেটার উপর ডিপেন্ড করে
সাথে তো রাজনীতি করি ম্যাক্সিমাম টাইমে, তারপরেও কিন্তু আমরা নিজস্ব উইং থেকে নিজস্ব সোর্স থেকে আমরা জেলা এবং মহানগরীর খবর রাখার চেষ্টা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শকটা কি ছিল? মানুষের মাঝে নিজেকে নিয়ে যাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু পার্থক্য আছে না? রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, যার মধ্যে বহুত গুণাবলী, অত্যন্ত প্রবলভাবে গুণাবলী করে তার চরিত্রের মধ্যে সন্নিবেশিত থাকে। দেশীয় আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল, বিভিন্ন জ্ঞান গরিমা দিয়ে যিনি তার নিজস্ব ব্যক্তিত্বকে সারা পৃথিবীতে দেশের মানুষের মধ্যে ফুটিয়ে প্রতিষ্ঠিত করতে পারেন, তাদেরকে রাষ্ট্রনায়ক বলে। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি অত্যন্ত স্বল্প সময়ে নিজের উপস্থিতি, নিজের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি রাজনীতি করি। দেখেন, বিএনপি রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশটিতে খালেদা জিয়া বিএনপি রাজনীতির হাত ধরেছিলেন। দীর্ঘ 9 বছর উনি আপসহীনভাবে এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কখনোই উনি আপোষ করেন নাই, কোনদিন উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দুর্নীতির সাথে আপোষ করেন নাই। উনি দেশের স্বার্থের বাইরে কখনোই কাজ করেন নাই। ওনাদের কাছে জিয়া পরিবারের কাছে প্রথম প্রধান জিনিস হচ্ছে বাংলাদেশ, গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থের বাইরে কোনোদিনও জিয়া পরিবার কথা বলে নাই। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র আমি মনে করি রক্ষা কবচ। কারণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং উনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। বাংলাদেশে আজকে পরিবর্তিত একটি পরিস্থিতি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট অত্যাচারী আওয়ামী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের নির্মমভাবে পতন হয়েছে। অত্যন্ত নির্মমভাবে আজকে তাদের চালচিত্র, জীবনযাত্রা দেখতে পাচ্ছেন। কেউ পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেদিকে বর্ডারে মারা যাচ্ছে, কেউ ধরা পড়ছে অত্যন্ত নির্মমভাবে। বাজে করুণ অবস্থা। বিএনপি দেশে মাটি এবং মানুষের সাথে রাজনীতি করে। আমরাও কিন্তু বিরোধী দল ছিলাম। আওয়ামী লীগ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হাজার হাজার মামলা দিয়েছে, লক্ষ লক্ষ 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের কোন নেতা কর্মী কিন্তু এদের মতো কখনোই পালিয়ে যায় নাই। আমরা কিন্তু দেশেই ছিলাম, আপনারা দেশেই ছিলেন। আইন আদালতের মাধ্যমে এদেরকে আমরা মোকাবিলা করেছি, চেষ্টা করেছি। যদিও আইন আওয়ামী লীগের পকেটে ছিল, প্রত্যেকটি কোর্ট আওয়ামী লীগের আজ্ঞাবহ ছিল, সেটা নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত বলেন। যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে 25 মাস আমার দায়িত্বকালীন মেয়াদ ছিল। এর মধ্যে 11 মাস আমাকে শেখ হাসিনার সরকার জেলখানায় বন্দী রেখেছিল অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, একের পর এক মামলা দিয়ে। 11 মাসে আমি 9 বার বেল হয়ে জেল গেটে আসার পর আবার আমাকে মামলা দিয়েছিল, নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকিয়ে রেখেছিল। নির্বাচনের পরে আমাকে তারা তখন অন্যান্য নেতাদের সাথে আমাকে মুক্তি দেয়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটা নতুন জিনিস আপনারা হয়তো দেখছেন যে এখানে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি সভাপতি কারো নাম আছে। এবং আমি কিন্তু সেন্ট্রাল প্রেসিডেন্ট, এত কষ্ট করে প্রায়
300 কিলোমিটার দূর থেকে এসেছি, আমার নাম আছে। আপনাদেরকে রাজনীতিটা নতুন ভাবে অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে। রাজনীতির প্রেক্ষাপট মানুষের মন মেজাজকে আপনার বুঝতে হবে। আমরা ভিন্ন পরিস্থিতির সাথে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আমরা মানুষের পাশে, বিএনপি মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে আমাদের প্রিয় নেতা দেশটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান প্রতিনিয়ত কিন্তু বক্তব্য দিচ্ছেন। তিনি গতকালকে একটি বক্তব্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি বলেছেন বাংলাদেশের মানচিত্রের ঠিকানা আমাদের যেখানেই হোক পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। এটা কে বলেছেন? তারেক রহমান এই কথাটা বলেছেন। আপনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। উনি আরো বলেছেন আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির্জায়, তেমনি কারো উৎসব ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, কারো দুর্গা পূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা, সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো আবার সমতলে, কেউ বা থাকেন হাওড়ে, আবার কেউ ছোট্ট দ্বীপে, নয়তো উপকূলের লবণ ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে। সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি। এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন তারাও জনরোষের এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। এবং দেশব্যাপী ধারাবাহিকভাবে আমাদের নেতা, প্রিয় নেতা দেশটার তারেক রহমান কিন্তু এই পথবিনিময় কর্মসূচি পালন করছেন। তিনি আরো বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হচ্ছে, সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটাও আমরা সবাই জানি। জানেন না আপনারা? তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না। আসুন আমরা এইগুলোকে হয় কবর দিয়ে নিশ্চিহ্ন করি, নয়তো চিতায় পুড়িয়ে ভস্ম করে দিই। এদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনা নয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে, বারবার প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবাই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন শুধু কথাই নয়, কাজেও এটা প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে। এবার আসেন আরেকটা মূল বক্তব্যে যায়। বিএনপি মানুষের পাশে সবসময় রাজনীতি করে। গত 17.5 বছর বাংলাদেশে 111-এর 2 বছর এবং আওয়ামী লীগের 15.5 বছর আমরা প্রত্যেকেই কিন্তু নির্যাতিত হয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সমস্ত কেন্দ্রীয় নেতা, আমাদের মতো অঙ্গ সংগঠনের নেতারা, আপনারা সকলেই কিন্তু নির্যাতিত হচ্ছেন। কারো বাড়িঘরে হামলা করেছে, মামলা করেছে, এলাকায় যেতে পারেন নাই, আমরা অনেক কষ্ট করেছি। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তো ভালো আছি না? এই ভালো থাকার এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে মানুষের পাশে থেকে আমাদের রাজনীতিকে ঋদ্ধ করে, পরিপুষ্ট করে, সব নির্লোক রাজনীতি করে আমাদেরকে আগামী নির্বাচনের দিকে আমাদেরকে দেখতে হবে।
নির্বাচন কবে হবে, এই সরকার কবে দিবে, সেটা তাদের ব্যাপার, আমরা সেই ব্যাপারে কথা বলতে আমি আমার আজকের বক্তব্য নয়। এবারে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। বিভিন্ন প্রভাকাণ্ডার মেশিন কিন্তু ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। আপনাদেরকে চিন্তা করতে হবে, দল কিন্তু খুবই সিরিয়াস ভাবে দলের নেতা কর্মীদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। আপনারা কে কি করছেন কোনো না কোনো ভাবে কিন্তু দলের কাছে খবর যাচ্ছে। সুতরাং কেউ কোন রকম অসাংগঠনিক কাজের সাথে জড়াবেন না। আজকের প্রধান মেসেজ কিন্তু এটা আমার, কেউ কোনো অন্যায় কোন কাজের সাথে জড়াবেন না। কোন প্রমাণ, ন্যূনতম প্রমাণ পেলে কিন্তু তাদেরকে দল বহিষ্কার করছে, এবং এবারের বহিষ্কারের কিন্তু খুব টাফ, এটা উত্তর না হওয়ার সম্ভাবনাই খুব সম্ভবত। কেউ মনে করবেন যে বহিষ্কার হচ্ছে, এবারের সাবজেক্ট কিন্তু ভিন্ন। আগামী নির্বাচনের জন্য ভালোভাবে চলেন, সংগঠনকে শক্তিশালী করেন, সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করেন, মানুষের পাশে দাঁড়ান। বিনা কারণে দল বেঁধে হই হুল্লোড় করে কোনো আড্ডাবাজি করার দরকার নাই। কোন রকম হুন্ডার বহর নিয়ে আপনারা চলবেন না। আজকে আমি এখানে এসেছি, সিঙ্গেল এসেছি, আপনারা খেয়াল করেছেন? রাজনীতির গুণগত পরিবর্তনকে খেয়াল করে আপনাদের চলাচল করতে হবে, কিন্তু সেটা আপনি আমার অনুরোধ করেন, দলের হাইকমান্ডের নির্দেশ, অবশ্যই নির্দেশ হিসাবে এটাকে গণনা করতে হবে। আপনাদের যুবদলের সভাপতি হিসাবে আপনাদের পক্ষে এটা আমার নির্দেশ যে আপনারা অবশ্যই সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকবেন। যার যার ইউনিটের যেই সিলেক্টেড নেতা আছেন তাদের কমান্ডের মধ্যে থেকে দলকে সুন্দরভাবে গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আপনারা আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী পার হওয়ার জন্য যা যা করতে হয় গলায় গলা মিলিয়ে নেতা কর্মীদের সাথে, নেতাদের সাথে মিলেমিশে জনগণের দোর গলায় আমাদের মানবতার দূত হিসাবে পৌঁছাতে হবে। আমাদের কোনো আচরণে যাতে কোনো জনগণ কষ্ট না পায়, কোন অবস্থাতে আপনারা জনগণের কষ্টের কারণ কোন কাজের মাধ্যমে করবেন না। দয়া করে এটা আপনাদের প্রতি আমার একটি অনুরোধ এবং দলীয় নির্দেশ। আর আরেকটি কথা বলতে চাই, নতুন নতুন মুখ কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। দলের কঠিন নির্দেশ আপনারা পেয়েছেন না যে কোন প্রকার অন্য দলের কাউকে দলে যোগদান করানো যাবে না। আপনি আপনার ডানে বায়ে খেয়াল করবেন যে কোনো অনুপ্রবেশকারী আছে কিনা, দেখবেন কোন চিহ্নিত কোন সন্ত্রাসী বা কোন মাদক ব্যবসায়ী কোন রকম ট্র্যাক রেকর্ড, তাদের সামাজিক রেকর্ড খারাপ, খুন খারাপি দুর্বৃত্ত করেছে, এই ধরনের কাউকে কিন্তু দলের স্থান দেওয়া যাবে না। প্লিজ, এটা কিন্তু শুধু ভাষণের কথা না, এটা কিন্তু আমরা সিরিয়াসলি মনিটরিং করবো। অন্তত আমি যুবদলের সভাপতি হিসেবে যতদিন দায়িত্ব পালন করব, আমি পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি এই দলকে 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। আমার এই ফোনটা সারা রাত্র করা থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কখন কোন মেসেজ দেয়, কখন আমাকে উনি টেলিফোন করেন, এই জন্য সারা রাত্র আমার ফোনটা আমার পিছনে আমার বালিশের পাশে থাকে, আমি অ্যালার্ট থাকি। আপনাদেরকেও আপনাদের নেতৃবৃন্দর সিদ্ধান্তের প্রতি আপনাদেরকে দায়িত্বশীল থাকতে হবে। সুতরাং আর মাঝে মাঝে কিছু রাজনৈতিক বই আপনারা একটু স্টাডি করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বই লিখেছেন প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহ সাহেব, খুব ভালো একটি বই লিখেছেন। ওই বইটা আপনারা পড়বেন। মাঝে মাঝে অন্যান্য লেখকের বই তিনি আনবেন, যদিও উনি অন্য ঘরানার লোক, কিন্তু ভালো ভালো বই লিখে। মহিউদ্দিন আহমেদের বই পড়ার চেষ্টা করবেন, রাজনৈতিক বইগুলো, তাতে কিছু জানতে পারবেন। আপনি শুধু আজেন্ডা অন্য দলের সাথে কথা বলতে পারবেন না।
আমাদের রাষ্ট্র মেরামতের যে পদ্ধতি দিয়েছেন দল থেকে দেশের তারেক রহমান, রাষ্ট্র মেরামতের 31 দফা, এগুলো নিয়ে আপনারা স্টাডি করেন, 19 দফা নিয়ে স্টাডি করেন। বাংলাদেশ এবং বাঙালি এই দুটা জিনিস কি? আওয়ামী লীগ বলে তারা বাঙালি, কিন্তু পাসপোর্টে লিখে বাংলাদেশি। এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশি। কারণটা কি জানেন? যে কারণটা হলো কোন রাষ্ট্রের জাতীয়তা ভাষা ভিত্তিক হয় না। একটু বলি তো, বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে, পাহাড়ের লোক কেউ চাকমা ভাষায়, ঘাসিয়া ভাষা আছে না, প্রত্যেকের আলাদা আলাদা। তো তাদেরকে কি বলবে? তারা তো বাংলায় কথা বলে না। ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হয়। যদি ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হইতো তাইলে কাতারের লোকজন অ্যারাবিক বলতো, কুয়েতের লোককেও অ্যারাবিক বলতো, সৌদি আরবের লোককে বলতো অ্যারাবিক, অন্যান্য যারা আরবি ভাষাভাষী তাদের সকলকে অ্যারাবিয়ান বলতো। সবাইকে অ্যারাবিয়ান বলে? কাতারের লোককে বলে কাতারি, সৌদি আরবের লোককে বলে সৌদি আরবিয়ান, মানে সৌদি আরবের লোক। জাতীয়তা নির্ধারিত হয় ভূখণ্ডের নামে, দেশের নামে, দেশের সাথে মিলিত হবে। রাশিয়ার লোককে বলে রাশিয়ান। সুতরাং এই সমস্ত জিনিস আপনাকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদ আমাদেরকে একটি স্বকীয় মর্যাদা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা জানতে হবে। তো আমাদের আজকে যে মূল প্রতিবদ্ধ হলো আপনারা সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আরেকটা কথা, আমি কেন আজকে এত কষ্ট করে ঢাকা থেকে প্রত্যেকদিন কোনো না কোনো বিভাগে যাচ্ছি? আমার তো কষ্ট হচ্ছে, তারপর কেন আসছি? সংগঠনের জন্য আসছি। জেলা নেতৃবৃন্দদের পাশে যাওয়ার, কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তদ্রুপ আমি জেলা এবং নগর নেতৃবৃন্দদের বলবো, আপনারা আপনাদের প্রতিটি উপজেলায় এবং পৌর শাখায় আপনারা মুভ করেন। প্রত্যেকটি অন্তত ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো উপজেলায় আপনারা তাদের সাথে কথা বলার জন্য যান, যে স্টলে বসে চা খান। এখন তো অমুক এলাকা তমুক সন্ত্রাসীদের এলাকায় যাওয়া যাচ্ছে না, পুলিশ পারমিশন দিচ্ছে না, সেই সমস্যাটা আপাতত নাই। আপনারা এই ইন্টারিম অন্তর্বর্তী সময়টাকে কাজে লাগান। কোন প্রোগ্রাম করে আপনারা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের টিম নিয়ে আপনি প্রেসিডেন্ট এক উপজেলায় যান, সেক্রেটারি আরেক উপজেলায় যান, মহানগর আজকে এই থানায় যান, সেক্রেটারি আজকে ওই থানায় যান, এভাবে কাজ করেন। আপনারা যাওয়ার পর আপনাদের উপজেলাকে বলেন তাদের ইউনিয়নের সাথে প্রত্যেকদিন আবার যাওয়ার জন্য। আপনার মহানগরকে বলেন তাদের ওয়ার্ড ভিত্তিক মিটিং করার জন্য। তাহলে কি তারা নেতৃবৃন্দদের চিনবে, সংগঠনকে শক্তিশালী করা যাবে। শুধু সেন্টারে বসে থেকে সংগঠন শক্তিশালী করতে পারবেন না। এগুলো কিন্তু পার্টির হাইকমান্ড মনিটরিং করছেন। আপনারা কিন্তু প্লিজ, এটা আমি দল থেকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখব। যেমন কেউ যদি কোনো উপজেলাতে কোনো ধরনের দুষ্টামি করে আমাদের কাছে কিন্তু খবর চাই, আমরা ওটা তদন্ত করে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সুতরাং প্রত্যেকের পিছনে কিন্তু ক্যামেরা দেওয়া আছে। এবার কোশ্চেন করেন, এই ক্যামেরাটা কিভাবে, এত ক্যামেরা দিচ্ছি আমরা? বলেন না, একটু বলেন, উত্তর দেন। আমি কি মিথ্যা বলেছি? বলেন না কিভাবে ক্যামেরা গুলো সেট করো, বলেন না, বলতে পারবেন কেউ? মহান আল্লাহ আমাদেরকে যে দুটো চোখ দিছে, এই চোখ থেকে কিন্তু ক্যামেরার উৎপত্তি বিজ্ঞানীরা চিন্তা করছে। এই ক্যামেরার মাধ্যমে এই যে এখানে যা দেখতেছি, হয়তো যতদিন আমার সেন্স থাকবে এগুলো মনে থাকবে না, আমার মস্তিষ্কে যাবে। তো আপনাদের পেছনে এরকম অনেক চোখ কিন্তু কাজ করতেছে। ওই ক্যামেরার চোখগুলো কিন্তু আমাদের কাছে খবর দেয়। বুঝতে পারছেন? ধরেন আপনি সভাপতি এক জায়গায় কোনো কিছু করলেন, আপনার সাধারণ সম্পাদক হয়তো সেটাও দেখছে, জানছে, বা আরেকজন দেখছে, তাকে জানিয়েছে, আমাদেরকে জানালো, আমরা আবার এটা তদন্ত করতেছি। তাহলে কি হলো?
প্রত্যেকের সাথে তো আছে অন্যান্য যারা আছে, এই চোখ দিয়ে দেখতেছে না, জানতেছে না, কান দিয়ে শুনতেছে না। সুতরাং কেউ কিন্তু নেটওয়ার্কের বাইরে না, বাইরে আছে। আপনি যে ফোনে কথা বলতেছেন, এই ফোনের কথাগুলো কিভাবে যায়? মহান আল্লাহ যে বাতাস দিছে, বাতাসের মধ্যে তরঙ্গ, বিভিন্ন তরঙ্গ আছে। এই তরঙ্গগুলোকে বিজ্ঞানীরা সেপারেশন করে কোন তরঙ্গকে টেলিভিশনের কাজে লাগাচ্ছে, কোন তরঙ্গকে ফোনের কাজে লাগাচ্ছে। এটা কিন্তু আপনাদের এটা স্টাডির ব্যাপার। কিন্তু তো মহান আল্লাহ তাআলাই কিন্তু এগুলো মানুষের মধ্যে দিয়েছে, সেগুলো মানুষ অ্যাপ্লাই করছে। তো আমরাও কিন্তু বিভিন্ন পলিসিতে আপনাদের সাথে কিন্তু আপনাদের দিয়ে কিন্তু কাজ করি, কাজ করার চেষ্টা করি। সুতরাং এখানে বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, সভাপতি, সদস্য সম্পাদক কিন্তু উপস্থিত হচ্ছেন। অনেক অনেক দূর অঞ্চল থেকে জেলা, উপজেলা, পৌর নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছে। প্রত্যেককে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই বিভাগের অনেক জেলা বন্যা কবলিত। আমি 5টা জেলাতে গিয়েছিলাম, 5টা জেলাতে গিয়ে কাজ করেছি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ 5টা জেলাতে আমি কাজ করেছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উত্তর জেলা, চট্টগ্রাম উত্তর জেলায় গিয়েছিল, খাগড়াছড়িতে বোধহয় গিয়েছিল, হ্যাঁ, খাগড়াছড়ি আর উত্তর জেলাতে কাজ করেছে। সুতরাং আমরা দেখেন, এর মধ্যে গত 15 দিনে আমি অলমোস্ট প্রায় অনেকগুলো, প্রায় 8টা জেলা আমি কভার করেছি। আপনাদেরও কিন্তু যেতে হবে, জেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ। আপনারা কি আগামীকাল থেকে বা পরশুদিন থেকে এই কাজগুলো শুরু করবেন? উপজেলা, আশা করি উপজেলা এবং পৌরের আপনারা কিন্তু এই কাজগুলো করতে হবে। আজকে আমাদের জেলার যে সমস্ত নেতৃবৃন্দ, তাদেরকে তো আমরা এটাকে কি নোট স্পিকিং এর মতো প্রোগ্রাম চলবে আসলে। তা আজকে আমাদের এই মঞ্চে আপনারা যারা উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। স্টেজে আমার সাথে আছে, আমি নাম বলে ডেজিগনেশন গুলো বলবো না, সবাই অন্তত দরকার আছে ডেজিগনেশন বলো। আপনাদের অনেক পরিচিত সবাই, মোশাররফ হোসেন দীপ্তি, মোহাম্মদ সাহেব, মঞ্জুর রাজীব সুমন, নুরুল আমিন খান, অনেকে তো চিনেন না, ডেজিগনেশন বলে। মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগরের সভাপতি, মোহাম্মদ সাহেব চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মঞ্জুর রাজীব সুমন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, নুরুল আমিন খান নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক। সবাই একটু দাঁড়াইলে সবাই চিনত, অন্যান্য জেলা আপনাদেরকে চিনত। রেজল করিম লিটন লক্ষ্মীপুর জেলা, হুমায়ুন কবির সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা, লিঙ্কন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল, সৈয়দ আহমদ উজ্জ্বল সভাপতি কক্সবাজার জেলা, জিসানুদ্দিন সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা, হাসান জসিম সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা, মুরাদ চৌধুরী সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা, মোহাম্মদ শাহজাহান সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা, মোহাম্মদ আজগর সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা, মোহাম্মদ নুরুল নবী ভারপ্রাপ্ত সভাপতি রাঙ্গামাটি জেলা, আবু সাদাত মোহাম্মদ সাহেব সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা, আমাদের সাবেক কেন্দ্রীয় নেতা ও দ্বিতীয়ত কেন্দ্রীয় বড় নেতা ছিল, বলতে ভুলে গেছি, হ্যাঁ, জাকির হোসেন জসিম সভাপতি ফেনী জেলা। বোধহয় বন্যা অনেক কবলিত, বন্যা কবলিত জেলা হিসেবে সে আসে নাই, আমরাই মনে করেছি। নাসিরুদ্দিন খন্দকার ফেনী খুবই বন্যা কবলিত, তারা অনেক কষ্ট করছে, আমি গিয়েছিলাম, প্রচুর প্রাণের কাজ করছে এই দুজন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবুজ মোহাম্মদ সবুজ সভাপতি খাগড়াছড়ি জেলা, জরুদ্দিন মাসুম সভাপতি বান্দরবান জেলা, আরিফুল ইসলাম আরিফা সাধারণ সম্পাদক মাসুম পিছনে বসে নেই, আরিফে দেখছি, ঠিক আছে। আমি আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বোনরা তাদেরকে চেয়ার দিলে ভালো হতো। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের প্রতি অনেকটা
মনের অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে কভার করেছেন। আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে চিত্র পেয়েছি। আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের আমি যুবদলের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইদের কথা চেয়ার দেন না ভাই, প্লিজ, এটা খারাপ লাগে। শোনেন, একটা রাজনৈতিক কথা বলি। আজকে অনেকেই অনেক কথা বলছেন, একটা কথা আপনাদেরকে বলি, এটা আমার নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি একমাত্র দল যেই দলটি প্রকাশ্যে ছাত্র জনতার আন্দোলনে প্রথম থেকে সমর্থন দিয়েছিল এবং অন্যান্য দলকে এক দফা আন্দোলন আহ্বান করেছিল। বিএনপি সেই দল, যে দল তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং কোটি কোটি সমর্থক নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশটার তারেক রহমান ছিলেন গত 15.5 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সব সময় উচ্ছ্বসিত কণ্ঠ এবং ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনের মূল প্রেরণা ও আপসহীন নেতৃত্ব ছিল না? এই আন্দোলনে শহীদ ছাত্র জনতার এই আন্দোলনে আনঅফিসিয়ালি 1000-এর মতো ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। এর মধ্যে 200 অধিক বিএনপি নেতাকর্মী, এর মধ্যে বিএনপি যুবদলের, আমাদের যুবদলের 35 জন নিহত হয়েছেন, হাজার হাজার আহত এবং গুলিবিদ্ধ। আমাদের যদি অবদান না থাকে, আমাদের 35 জন লোককে ঘরের ভিতর মারা গিয়েছিল নাকি? এই রাস্তায় মারা গিয়েছিল। বিগত আন্দোলনে এই যে দেখেন, গতকালকে এক ইম্পর্টেন্ট পত্রিকা রিপোর্ট করেছে বিএনপির দীর্ঘ ত্যাগের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। 1.5 যুগ ধরে মাঠে ছিল বিএনপি। 13 লাখ মামলা, আসামি 60 লক্ষ। আমাদের 1551 জন নেতাকর্মীদের হত্যা করেছে আওয়ামী সরকার, খুন করেছে 423 জনকে। এর মধ্যে অন্যতম কোন আমাদের ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, অত্যন্ত সাহসী জনপ্রিয় নেতা ছিলেন ইলিয়াস আলী, তাকে পর্যন্ত খুন করেছে। আজকে বড় বড় কথা বলে কোন মহল ছাত্র জনতার আন্দোলনে আমাদের 200 অধিক নেতাকর্মী নিহত হয়েছেন। আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসংখ্য নেতাকর্মী আজকে নিঃস্ব অবস্থায় আছেন। আমি প্রজ্ঞত বরণ করছেন প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা, যারা আজকে এই অনেকে ব্যবসা নিয়ে গেছে, বাণিজ্য নিয়ে গেছে, জায়গা দখল করে নিয়ে গেছে। আমাদের নেতাকর্মীদের তারপরও শান্ত রাখছি। এই আওয়ামী লীগের অবাধন কাদের করেছিল? আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে চলে যাবে 5 লক্ষ লোক মারা যাবে, একটা লোক মারা যায় নাই অভ্যুত্থানের পরে। আমরা সবচাইতে বড় রাজনৈতিক দল, আমরা মন্দির পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি, আমি নিজে পুলিশের কোয়ার্টার পাহারা দিয়েছি, থানা গিয়ে খাওয়া দিয়েছি। মিথ্যা অপপ্রচার করে আজকে বাংলাদেশের মধ্যে অন্য প্রেক্ষাপট তৈরি করতে চেষ্টা করছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। সঠিক সুস্থ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান বাংলাদেশে ইনশাআল্লাহ আসবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে উনি একদিন উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন। এই বাংলাদেশকে উনি সিঙ্গাপুরের মতো উন্নত আধুনিক দেশের কাতারে নিয়ে যেতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু ওনার সাথে কাজ করি আমি। ওনার যে মেধা, তীক্ষ্ণ মেধা, ধৈর্য, ওনার
নেতৃত্বের গুণাবলী চিন্তা করা যায় না, কত অপরিসীম দক্ষতা নিয়ে উনি এই দলকে কত সুন্দরভাবে সংগঠিত করে রেখেছেন। আওয়ামী লীগের শত প্রলোভনের মতো কোন নেতা এই দল থেকে যায় নাই। আমি আরেকটি কথা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের জন্য উনি যেগুলো কতগুলো দফা 31টা দফা দিয়েছেন না, একটা রূপরেখা আছে। ওই স্বাস্থ্য ব্যবস্থাকে বলেছেন এনএইচএস এর আদলে গড়ে তুলবে। এনএইচএসটা বলতেছেন, এই এনএইচএসটা কি আপনারা জানেন? ন্যাশনাল হেলথ সার্ভিস, ইংল্যান্ডের সর্বোত্তম চিকিৎসা সিস্টেম ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। উনি ওনার অভিজ্ঞতার আলোকে উনি বাংলাদেশে এটাকে স্টাবলিশ করবে। তাহলে ওনার জ্ঞান, চিন্তা, কাজের ধরন আপনাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। উনি যেটা পারবেন সেটা বলছেন, এবং আমি বিশ্বাস করি দেশটার তারেক রহমানই পারবেন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে। বাংলাদেশকে একটি শোষণ মুক্ত, সৎ এবং সুস্থ রাজনীতির ধারণে ফিরিয়ে আনবেন। আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং এই জন্য আমাদের দায়িত্ব আছে। উনি কাদের নিয়ে রাজনীতি করবেন? আমাদের নিয়ে। আপনি যদি না জানেন, আপনি যদি না বুঝতে পারেন, কিভাবে কাজ করবেন? অনেক ধরনের অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখবেন অপপ্রচার। আপনারা ওই অপপ্রচারকে ডিফেন্ড করতে হবে, ওই অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের প্রচার করতে হবে। হ্যাঁ, কোন প্রকার গ্রুপিং আমরা অ্যালাউ করবো না। এইমাত্র আমি যে জেলা সেক্রেটারির কথা বলেছিলাম, নাসির এসেছে, স্পেশালি বলছি, প্রচুর কষ্ট করতেছে সে ফেরিতে, আমি নিজে দেখে এসেছি। নাসির সামনে কষ্ট জসিম আসছে, জাকির জসিমের কথা আমি নাকি বলছিলাম, তোমাদের অনুপস্থিতিতে বলছিলাম যে আমি ফেরিতে গেছি নোয়াখালীর, লক্ষ্মীপুর নোয়াখালী কম করছে সেটা বলতেছি না, কিন্তু ওদের সবচেয়ে বেশি, ওদের প্রায় 80% ছিল না পারবি তো। ওরা এই বুক পর্যন্ত পানিতে নেমে কাজ করছে। ওদেরকে আসলে আমি পার্টির পক্ষ থেকে স্যালুট জানাই। জাকির হোসেন জসিম এবং নাসির খন্দকার এবং নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, অন্যান্য এই দুই জেলা অন্যান্য অঞ্চলে অবগত হয়েছিল প্রত্যেককে। সহজে তো ওদেরকে ব্যাসিন চলে গেল, আলাদা করছে। আরেকটা কথা বলি, আমি কিন্তু স্পষ্ট বলি, দেশের তারেক রহমান আমাকে তৃণমূল থেকে বেছে নিয়েছে। আমি ওনার এই বিশ্বাসের প্রতিদান রাখার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা একটা কাজ করবেন। যুবদলের কাছে আমি এই জিনিসটা আশা করি, প্যানেলের মধ্যে সবসময় আপনার 3 নেতার বাইরে কারো ছবি দিবেন না। যুবদল এটা প্রায় মানে, কিন্তু প্রায় যুবদল এটা মানে কোন ব্যক্তি প্রকার হবে না, দলের ভিতরে কোনো গ্রুপিং করা যাবে না। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন, দল যখন যেটা ভালো মনে করে করবে। আমরা আসলে একটি জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আমি এখানে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলাকে। কোন বগুড়া জেলা আজকে সকালে বিলুপ্ত করে আমরা এখানে এসেছি। কোন প্রকার গ্রুপিং আমরা করব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বিরুদ্ধে কেউ লিখলে কোনো কিছুই লেখা যাবে না। যেই নেতা সেন্ট্রাল নেতৃবৃন্দ যেভাবে তার অধীনস্থ ইউনিটের কাছে গুরুত্বপূর্ণ, তাদের
ইউনিটে অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে। কিছুদিন আগে একটি ছেলে একটা ফেসবুক স্ট্যাটাস আমার নজরে পড়ার পর আমি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত আমি এবং আমার সাধারণ সম্পাদক দিয়েছি পার্টির হাইকমান্ডের সাথে কথা বলে। কাউকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। অন্যায় অবিচার অসংগঠিত কাজ করলে পার্টির জিরো টলারেন্স এবং যুবদলের ক্ষেত্রে জিরো টলারেন্স। আর নেতা কর্মীদেরও দায়িত্ব আছে, তাদের অধীনস্থ নেতা কর্মীদেরকে বুকে টেনে নিতে হবে এবং তাদের সাথে গ্রুপিং নিয়ে কোনো আচরণ করা যাবে না। দুঃসময়ের নেতা কর্মীরা সুসময়ের কোটি কোটি নেতা কর্মীদের থেকে হাজার হাজার নেতা কর্মী কোটি কোটি নেতা কর্মীদের থেকে এটা আমাদের দেশের তারেক রহমান বলেছেন। তো প্রিয় যুবদলের ভাই বোনেরা ভাইয়েরা, এখানে আমাদের সাবেক দুজন মেম্বার উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটির হেদায়েত এবং রাসেল শপথ। আচ্ছা, তো আপনারা কি মেসেজটা বুঝতে পারছেন? আপনাদের কি করণীয়, কি করবেন? কি ভাই ওই যে মাথা নামাইলেন যে একটু বুঝেন নাই, একটু বলেন তো আপনার নামটা কি? দাঁড়ান, কোন এলাকা? খুব সুন্দর স্বাস্থ্যকর এলাকা, অস্বাস্থ্যকর কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার অধীনস্থ ইউনিয়নগুলোতে যাবেন, কাজ করবেন, ইলেকশন পর্যন্ত, এটাই তো কাজ আমাদের। এত কষ্ট করেন, আর কিছুদিন কষ্ট করেন সংগঠন। আমি খারাপ আছে বলতেছি না, ঠিক আছে? আপনার চেহারা দেখলে বুঝা যায় যে ভদ্রলোক বসেন। যাই হোক, যাদের মধ্যে উপজেলা পৌরের মধ্যে আপনাদের মেম্বার সেক্রেটারি কিংবা সমিতি সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক, এরা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা মিলে কাজ করবেন। দেখেন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওখান থেকে আমাকে আল্লাহর হুকুমে দেশনায়ক তারেক রহমান সাহেব সাধারণ সম্পাদক করছেন, ভাইস প্রেসিডেন্ট। যুবদলের প্রথম 22 বছর আগে আমি সর্বশেষ মেম্বার ছিলাম। বুলুভাই আলাল ভাই কমিটির সর্বশেষ মেম্বার ছিলাম। সর্বশেষ ছিলাম, এটা অনেক ব্যাখ্যা করে দেওয়া যাবে। সেখান থেকে আমি আমার রাজনীতির মাঠ কখনো আমি ছাড়ি নাই, কিন্তু সবসময় থাকছি, হয়তো মাঝে মাঝে থাকতাম, পিছনে থাকতাম, মাঠ থেকে কোনোদিন যাই নাই। কাজের মূল্যায়ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান তাকে এই সুন্দর একটি অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। যুবদলের নেতা কর্মীরা শান্ত হবে, পিন ড্রপ সাইলেন্ট আপনারা বক্তব্য শুনছেন, অত্যন্ত ধন্যবাদ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মেসেজ তো ছবি দেওয়া হয়েছে, মেসেজ তো আপনাদের ক্লিয়ার। ইনশাআল্লাহ রাজপথে থাকবেন। নির্বাচনকালীন সবাই প্রত্যেক সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজপথে থাকবেন। প্রত্যেকদিন সাংগঠনিক কোনো না কোনো কাজে আপনারা ব্যস্ত থাকেন, মানুষের পাশে থাকেন। কোনো প্রকার কোনো প্রবেশকারী নিয়ে ঘুরবেন না। অন্য দলের একজন এসে টোপ দেবে, আসেন বা ওখানে যাই, কাজ আছে। নো, অন্য দলের ওই আওয়ামী লীগের কেউ আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে না। আমাদের দলের ভাইদের নিয়ে আমাদের চলতে হবে। আপনি দেখবেন গত কমিটিতে আমার প্রেসিডেন্টের সাথে আমি সুসম্পর্ক রেখে কাজ করেছি। কি আপনার জেলা প্রেসিডেন্ট কি জানেন না? এখন যে আমার সেক্রেটারি, তার সাথে আমার সুসম্পর্ক। পার্টির কর্ণধার, আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে তো আমাদের এনেছেন। আমাদের এখানে মিলেমিশে কাজ করতে হবে। আপনাদের কমিটি উনি সিদ্ধান্ত দেন আমাদের মাধ্যমে। সুতরাং ভালোভাবে মিল রেখে সবাই কাজ করবেন। আগামীতে এটাই আপনাদের কাছে দলের অত্যাচার। এই দলের নামে আমাকে চিনে কি যুব দলের হিসাবে পড়ে না?
লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকের দল বলে যুব দলের অঙ্গ। তাহলে এই ব্র্যান্ডিংটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রাখতে হবে ভালোভাবে, ভালো কাজের মাধ্যমে এই ব্র্যান্ডকে বাঁচিয়ে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা দেশপ্রেমকে তুলে ধরতে হবে। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, দেশটাতে বেগম খালেদা জিয়া আজকে মুক্ত। মহান আল্লাহর কাছে দোয়া করি ওনাকে আল্লাহ তাআলা আরো সুস্থতা দান করুক, উনি যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারে সেই দোয়া করি। এতদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের দেশটা থেকে সেই সুযোগটা দিচ্ছিল না। সুতরাং আমি আপনাদের সাথে অনেক কথা বললাম, প্রায় 45 মিনিটস। আপনাদের সাথে 45 মিনিটের মতো কথা হলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। পার্টির কোনো ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না, কোনো অসাংগঠনিক কাজ করা যাবে না, দলের বাইরের সাথে কোনো রকম গ্রুপিং করা যাবে না, কোনো রকম ঝগড়া করা যাবে না। ওয়াদা করেন ভাই প্লিজ, দলটাকে ভালোবাসেন ভাই প্লিজ। আপনাদের এই চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ওনাকে চক্রান্ত করে হত্যা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত মেশা চট্টগ্রামে। আপনারা মিলিতভাবে থেকে বাংলাদেশের সবচাইতে এই বিভাগে ভালো রেজাল্ট করে বিএনপি আগামীতে 100% সফলতা ইনশাল্লাহ এই বিভাগ থেকে আমরা নিয়ে যাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। একটু বসেন, আমাদের যারা একটু জায়গায় বসেন, কেউ বাইরে থেকে কেউ ঢুকতে দিবেন না। আমাদের হাতে হাতে আমাদের সামান্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু বাইরের মেহমান যারা, বাইরের ডিস্ট্রিক্টের মেহমান যারা, তাদেরকে আগে দেবেন, চট্টগ্রামের মানুষ পরে নেবেন, ঠিক আছে? আমাদের বাইরের মেহমানদেরকে আগে দেন। ভাইরা নাস্তা প্যাকেট আপনাকে বসেন, বাইরে থেকে আগে ঢুকতে দিবেন না, ঠিক আছে? হ্যালো, বাইরে থেকে আগে ঢুকতে দিন। ধন্যবাদ। শুনেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, আপনি একটু ধৈর্য সহকারে বসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র সম্পাদক এস.এম. নুরুল হুদা, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক বাদশা, চট্টগ্রাম উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা, চট্টগ্রাম উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সিনিয়র সভাপতি ইকবাল হোসেন, আপনার ঢাকা জেলা যুবদলের সিনিয়র সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, আপনার উত্তর জেলা সংগ্রাম দক্ষিণ জেলা রাঙ্গামাটি জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মাহমুদ, চট্টগ্রাম মোহাম্মদ আমির আলী, কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, সিনিয়র সম্পাদক রাঙ্গামাটি জেলা নাইমুল্লাহ বরা, সাংগঠনিক সম্পাদক ফেনী জেলা মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর, ফেনী জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সভাপতি বিভি বেলা সহ আমাদের 139টা ইউনিটের উপজেলা, পৌরসভা, থানা
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, আজকে আপনাদের যে দলের মেসেজ, যে বার্তা, সেটা আমাদের সংগ্রামী সভাপতি নামে দিয়েছেন। আপনারা এইখান থেকে গিয়ে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিটে আমাদের যে একটা ঘাটতি আছে বন্ধনের, সেই বন্ধনকে আরো ঐক্যবদ্ধ করবেন। সুদূরের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই নিচে চলে যাবেন, মোটামুটি থাকবে। আমরা জেলাওয়ারি প্রতিনিধিদেরকে নিয়ে একটা ফটো সেশন করে দেবো। কেউ ছবি তুলবেন না, সবাই নিচে চলে যাবেন। প্রত্যেক জেলা আসবে, সামনে দাঁড়াবে, মোটরসাইকেলে থাকবে, জেলা প্রেসিডেন্ট সবাইকে সন্তুষ্ট করে দেবেন। নিচে নামে যান, আপনারা নিচে চলে যান, সবাই নিচে নামে যান। ভাইয়েরা সবাই সাইলেন্ট নামো, সবাই একটা দিব নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান। আমরা ডাকবো, জেলাওয়ারি ডাকবো, সবাই নেমে যান। জেলাওয়ারি ডাকলে ওরা সবাই এসে একটা প্রসেশন করে দেবে। নামে